অনলাইনে রিটার্ন জমা দেওয়া। আসলে অনেকে তো প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত না। এখন ব্যবসায়ীদের বক্তব্য একটা কোট করি, সেটা হচ্ছে ফিজিক্যালি যদি ওরা রিটার্ন দিতে যায় এবং তারা এমনটা বলছে যে এনবিআর এর সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদের হয়রানিটা কম হয়। আসলে এইখানে কি অনৈতিক কোনো তাদের সুবিধা আছে কিনা? এটা হচ্ছে মিসকনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আপনার ম্যান ট্রাস্ট যত হবে আর কি, হ্যাঁ, ম্যান ট্রাস্ট হলে পারে সেক্ষেত্রে তো ম্যান প্র্যাকটিস হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না আর কি। তো এনবিআর কি এইটা করতে পারে? এনবিআর এই জিনিসটা থেকে বের হওয়ার জন্যই কিন্তু আপনার হলো যে এবার একটা জিনিস যেটা করেছে যে পুরো বাধ্যতামূলক করেছে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি একটা প্রশ্ন করতে পারেন, বা আমি একটা যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে আয়কর সিস্টেম বা এনবিআর কি আপডেট কিনা। বাংলাদেশের যে ম্যাটার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে সফটওয়্যার যেটা, সে সফটওয়্যারটা ভালো, কিন্তু এটা অটোমেশন, কিন্তু এটা হলো ফুল অটোমেশন যেটা বলা হয় আর কি। যেরকম আপনার হলো যে যেমন ধরুন বিআরটি এর সাথে এনবিআর কানেক্ট হয়েছে, তারপরে হচ্ছে যে আপনার হলো সঞ্চয়পত্রের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু ব্যাংকের সাথে এখন ফুললি কানেক্ট হয় নাই, বা অন্যান্য যে তথ্যগুলো আছে আপনার হলো এই তথ্যগুলোর সাথে পুরো ডাটাবেজ, যেরকম এটা কিন্তু একটা মানে জাস্ট হলো আমি অফলাইনে রিটার্ন দিচ্ছি, এটা অনলাইনে রিটার্ন দিচ্ছি। তো এই অফলাইনে রিটার্নের প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা তথ্য কিন্তু ওই সফটওয়্যার কিন্তু যাচাই বাছাই করছে না। এই যে যাচাই বাছাই না হওয়ার পরিপ্রেক্ষিতে কিছুটা অ্যানোমালিস থেকে যায়, বা কেউ যদি চিন্তা করে যে আমি এখান দিয়ে করবো, তো পরে যে কোনো সময় তাকে এনবিআর তো তাদের অপশন আছে, অডিটে নির্বাচিত হয়, সার্বিক হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় সেটা হচ্ছে যে এবং অডিটিং যে সিস্টেম যেটা, হ্যাঁ, এই অডিটিং সিস্টেমটাও আমাদের সায়েন্টিফিক না, এবং যে এনবিআর এর যে গবেষণা যে সেক্টরটা হওয়ার কথা ছিল, সেই গবেষণার সেক্টরটা কিন্তু ওইভাবে শক্তিশালী না। যদিও একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে পলিসি, এবং হলো এখন যে যে বিষয়টা করেছে যে পলিসি ম্যাটার এবং প্লাস হচ্ছে রাজস্ব খাত দুটোকে ভাগ করেছে। তো এই ভাগ করাটাও যে বিষয় যেটা আছে সেটা কতটুকু কার্যকর হচ্ছে বা কতটুকু কার্যকর হবে, কারণ আমার হলো যে বিষয় যেটা সেটা হচ্ছে যে হয়তো বা কিছুটা হতে পারে, কিন্তু আরেকটা হয়তো বা আমরা একটা জিনিসকে বাংলাদেশের প্রেক্ষাপটে যত আমরা মানে অথরিটি বাড়াবো, তত হয়রানির শব্দটা অনেক সময় হয়ে যায় আর কি। তো সবচেয়ে বেশি বিষয় সেটা হচ্ছে যে আমাকে ফুল অটোমেশন এবং রিসার্চ করতে হবে। আমেরিকায় কিন্তু একটা জিনিস যেটা আছে, আমাদের হলো একটা যেটা সহজ, আপনার যদি ধরেন আমেরিকা, অস্ট্রেলিয়া বা আদার যে জায়গাগুলো আছে, তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনার হচ্ছে মানে অনেক ক্লামজি, প্রত্যেকটা তথ্য ইনপুট হয়। তো বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা এখনো ওইভাবে আমরা কিন্তু যেতে পারিনি। তো আমাদের যে সহজীকরণের ব্যাপারটা যেটা আছে, যে সহজীকরণ ঠিক আছে, কিন্তু তার সাথে আমাকে ডাটাগুলোকে যদি আমি অ্যানালাইসিস না করতে পারি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো আছে যে এই কিন্তু রোধ থেকেই যায়। দেশের বাইরে যেটা হয়, কারণ আপনার জাপানে বা অন্য জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে ডাটাগুলোই দেন, এবং যখন করদাতাকে ধরে তখন কিন্তু তারা যে যে জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে তাদের কাছে পূর্ণাঙ্গ ডাটা থাকে, তারা সবগুলো ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আপনাকে ডাকবে, এবং ডাকার পরে বলবে যে দেখেন যে বিষয়গুলো আছে এটা আপনার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তখন কিন্তু করদাতা যে আছে সে তার কিন্তু অপশন থাকে না, অর্থাৎ সংশ্লিষ্ট ডাটাগুলো তার মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু থাকে। তা বাংলাদেশে যে ম্যাটার যেটা থাকে, যে অডিট যেটা নামে যে বিষয়টা হয়, বা এই যে সেই অডিটের ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে সেটা কিন্তু ওইভাবে, অর্থাৎ আমি যে ডকুমেন্টেশন দিয়েছি সেই ডকুমেন্টের সাথে পুরো কিন্তু যাচাই বাছাই হয় না। তো সেই ক্ষেত্রে মানে পুরো জিনিসটাকে আহ, পুরো জিনিসটাকে কিন্তু আপনার হলো এইভাবে যদি আমরা না সাজাতে পারি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কর দিতে চায়, বা অনেক সময় যে বিষয়গুলো থাকে, অনেক সময় একটা সাবজেক্ট তারা সবসময় খোঁজে যে আমি যে কর দিব আমি কি পাচ্ছি। তো আমি কি পাচ্ছি আসলে এই ক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে তাদের কিছু যৌক্তিক ম্যাটার্সগুলো থাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আমরা ধরেন এই যে যে রাস্তাঘাট বা অন্যান্য ক্ষেত্রে, যেরকম আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যদি পড়ি, তো বা প্রাইমারি স্কুলে পড়ছি, আমরা কিন্তু অনেকটা বিনা বেতনে, অল্প বেতন, প্রাইমারি স্কুল তো ফ্রি,
হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তো আমরা সুবিধা পাচ্ছি, কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি পড়া হয় তাহলে 10 লাখ 15 লাখ টাকা যাচ্ছে। এই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এখানে বাংলাদেশের যে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে দুর্নীতি, যেটা যে আমাদের স্বচ্ছতা, যে আমার কথা হলো যে আমি এই গ্লাসটা স্বচ্ছ না, যদি এটা গ্লাস স্বচ্ছ হয়, তো স্বচ্ছ হইলে এবার আমার এতটুকু পানি আছে, আমার যদি তৃষ্ণার্ত হই তাহলে আমি কি করব, মনে করব যে আমার এতটুকু পানি আছে, আমি এতটুকু আমাকে খেতে হবে। তো বাংলাদেশের যে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের লিমিটেশনস আছে, কিন্তু আমাদের কতটুকু লিমিটেশনস আছে, আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সটা কি প্রপারলি ব্যয় হচ্ছে, বাজেটে যে হচ্ছে সেটা কি প্রপারলি ব্যয় হচ্ছে, উন্নয়ন নামে বা অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের নামে যে বিভিন্ন সময় যে বিভিন্ন লুটপাট এবং এর আগে যে বিষয়গুলো হয়েছে এখনও হচ্ছে। এই যে মেট্রো রেল আপনার হলো যে এখনও আমরা মধুচন্দ্রিমায় আছি, দেখা গেলো যে আপনার হচ্ছে বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যুবরণ হলো। তো এই যে সার্বিক ক্ষেত্রে যে আমাদের মধ্যে যে ট্রান্সপারেন্ট সিস্টেম, যে এই সিস্টেমটা আমরা যদি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং যদি জব দিতে থাকে, তাহলে জব দিতে থাকলে পরে কিন্তু মানুষ তখন কিন্তু একটা জিনিস যেটা হবে যে না, আমি যেটা ট্যাক্স দিচ্ছি অর্থাৎ ট্যাক্সটা কাজে লাগছে বা এটা পাচার হবে না, এটা আমাদের দেশের কাজে লাগবে, আরও উন্নত হব, তখন কিন্তু মানুষ উইলিংলি এই প্রশ্নটা তখন কিন্তু তারা ট্যাক্স দিতেও উদ্বুদ্ধ হবে। কাজে আমাদেরকে শুধু বিষয় না, সিস্টেমটাকেও আমাদেরকে ডেভেলপ করতে হবে, পাশাপাশি মানে যে সরকারকে, রাষ্ট্রকে এটা ইনশিওর করতে হবে যে আমার প্রত্যেকটা টাকা এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে ব্যয় হবে। এইটা যতক্ষণ পর্যন্ত আর ইনশিওর না করতে পারবো, আমরা যখন মানে জনগণের কাছে দায়বদ্ধ না হতে পারবো, কারণ এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে ট্যাক্স ইনশিওরটা করবে কে? সরকার যদি সক্ষমতা নাই থাকে, সরকারকে এটা করতে হবে, না হলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা ট্যাক্স পেয়ার এবং যারা ট্যাক্স দিই, হ্যাঁ, তাদেরকে সোচ্চার হতে হবে। তো সোচ্চার হইলে পারেই তখন হলো যে বিষয়গুলো, তখন আমি একটু বলি, সেটা হচ্ছে যে ধরেন যে সরকারের যে বেতনগুলো পায় এবং যে প্রোটোকলগুলো পায়, যে প্রোটোকলগুলোতে কিন্তু আপনার হলো যে ব্যয় হয়, এই ব্যয়ের ক্ষেত্রে একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আছে, একটা ইনডাইরেক্ট ট্যাক্স আছে। যে ডিরেক্ট ট্যাক্সে, ইনডাইরেক্ট ট্যাক্সে কিন্তু একটা ভিক্ষুক, যে প্রান্তিক জনগোষ্ঠী, সেও কিন্তু আপনার হলো কোনো না কিছু কিনছে, কেনার পরিপ্রেক্ষিতে সে হলো ভ্যাট দিচ্ছে, অর্থাৎ এই ভ্যাটের টাকাটা আপনার কি হচ্ছে, জমা হচ্ছে। তো এই যে জমা হচ্ছে, যে 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 রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্মকর্তা, এই সর্বোচ্চ কর্মকর্তার বেতন, কারণ ওখানে তো আর ভাগ করা হচ্ছে না যে আপনার এটা প্রান্তিক গোষ্ঠীর টাকা আর এটা আমার টাকা, বড় লোকের টাকা, তাই না? তো সবগুলো টাকা তো একত্রীভূত হচ্ছে। তো এই একত্রীভূত টাকার থেকেই কিন্তু রাষ্ট্রপ্রধান যে আছে বা রাষ্ট্রের সর্বনিম্ন কর্মচারী, তারা কিন্তু এখান থেকেই বেতন ভাতা দিয়ে নিচ্ছেন, সুবিধা দিয়ে নিচ্ছেন। তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠী যতক্ষণ পর্যন্ত তার 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 ওয়েলফেয়ার বা কল্যাণ বিষয়গুলো, অর্থাৎ ওই প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও কিন্তু আমাকে দায়বদ্ধতা আমাকে দিতে হবে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এই দায়বদ্ধতার জায়গাটা তৈরি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই বলি আমাদের ওই জায়গায় উন্নতিটা হবে না। এবং প্রতিনিয়তই আমাদের এরকম আরেকটা ফ্যাসিস্ট সরকার চলে আসবে, বা ফ্যাসিস্টকে আমরা এক ফ্যাসিস্ট দূর করবো এবং আরেক ফ্যাসিস্ট আসবে। কিন্তু আমাদেরকে এখানে কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে মানে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অর্থাৎ যে ট্যাক্স দিচ্ছেন তার প্রত্যেকের কাছে আমাকে জবাবদিহি হতে হবে, সরকারকে দায়বদ্ধ হতে হবে, এবং প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হবে যে আমার টাকাটা, এবং আমার ভয়েস রেইজ করতে হবে যে আমার টাকাটা তুমি কোথায় খরচ করছো। যতক্ষণ পর্যন্ত আমরা এই দুটো জায়গায় আমরা সমন্বয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে চেঞ্জ, যেটা পরিবর্তন, যেটা সেই পরিবর্তনটা আমার মনে কাঙ্ক্ষিত পরিবর্তন আমাদের আসবে না।